Assalamu alaikum everyone. It's Mehdi here, বঙ্গদেবের চিফ কোঅর্ডিনেটর। আমাদের সাথে উপস্থিত আছে আমাদের ডাটা সায়েন্স, মেশিন লার্নিং এন্ড এমএল কোর্সের মেন্টর মাসুম ভাইয়া। সবাইকে আজকের আর্কিটেক্টিং দা এমএল রিসার্চ এক্সপেরিমেন্ট এর মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই একটি প্রাণবন্ত এবং দারুণ মাস্টার ক্লাস উপভোগ করবেন আজকে। মাসুম ভাইয়া। মেহেদি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা মনে হয় শুরু করতে পারি, প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে একটু কনটেক্সট দিয়ে নেই। আমি হচ্ছে গ্রামের বাড়িতে আসছি, সো কারেন্ট নাই। সো যদি ইন্টারনেট একটু স্লো হয় ক্লাসের মাঝখানে, তাহলে আমাকে একটু জানাবেন যে কথা কেটে যাচ্ছে কিনা। এখন কি কথা ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার আমরা। জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা যে জিনিসটা করব, আমাদের 1 ঘন্টার এমএল রিসার্চ মাস্টার ক্লাস, বাট এটা 1 ঘন্টা কভার করার মতো কোনো টপিক না। সো আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, আমাদের যারা একদম নবীন রিসার্চার কিংবা যারা হচ্ছে রিসার্চ করছেন অলরেডি, তাদের জন্য কিছু সাজেশন, কিছু স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লো নিয়ে আমি ডিসকাস করব, যেভাবে করলে আমরা একটা এমএল রিসার্চকে একদম কনসেপশন থেকে একদম ম্যানুস্ক্রিপ্ট রেডি পর্যন্ত করতে খুব স্মুথ একটা ওয়ার্কফ্লো যাতে আমরা তৈরি করতে পারি। সো এই জিনিসটা হচ্ছে আমার আজকের মেইন ফোকাস। সরি, ঠান্ডা লেগে আছে, সব দিকে হচ্ছে আজকে বিপদ। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ক্লাসটাকে একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করি, কারণ এই জিনিসগুলো আসলে খুব বোরিং একটা জিনিস। সো বোরিং জিনিসকে ইন্টারেস্টিং করার একটা উপায় হচ্ছে অডিয়েন্সের সাথে একটু কথা বলা। হ্যাঁ, সো আমিও কথা বলবো, আমি একটা গল্প নিয়ে এই পুরো বিষয়টাকে সাজাবো। তার আগে আমি কি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা একটা ড্রাফট আইডিয়া আমি তৈরি করছি। প্রথমত, আমরা যখন রিসার্চ করি, এই রিসার্চের একটা লাইফ সাইকেল আছে, একটা স্টার্ট পয়েন্ট আছে, একটা এন্ড পয়েন্ট আছে। সো এই স্টার্ট পয়েন্টটা কোনটা এবং কিভাবে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যেতে হয়, এই যে একটা লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলটা নিয়ে আমি ডিসকাস করব। দেন এই যে লাইফ সাইকেলটা আমরা যদি বুঝতে পারি, এই লাইফ সাইকেলের কোন জায়গাগুলোতে আমরা ভার্চুয়াল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের যেই চ্যাটবট গুলো আছে, যে কোনো কিছু হইতে পারে, গ্রক, চ্যাট জিপিটি কিংবা জেমিনাই, এইভাবে খুবই ইউজফুল ভাবে ইউটিলাইজ করতে পারে, যেটা আমাদের আইডিয়াটাকে পলিশ করতে, রিভিউ করতে এবং আমাদের কোডিং এর ক্ষেত্রে ডিবাগিং এবং অ্যাসিস্টিং এ সাহায্য করবে। থার্ড যে অবজেক্টিভ নিয়ে আমরা হচ্ছে আজকে দেখব, সেটা হচ্ছে একটা রিসার্চ এক্সপেরিমেন্ট যখন আমরা করতে যাব, আমরা যে জিনিসটা বলি একটা এক্সপেরিমেন্ট হইতে হবে রিগারাস, মানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ডিজাইনড এবং রিপ্রোডিউসেবল। এইটার মানে হচ্ছে, আমি আজকে সকালে কোডটাকে রান করে যে রেজাল্টটা পাইলাম, আগামীকাল বিকালে রান করলেও যাতে এক্স্যাক্টলি সেম রেজাল্ট পাই। এইটা আমার একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে যে আমি সকালবেলা থিসিসের আগের দিন
থিসিস প্রেজেন্টেশন যেদিন তার আগের দিন হচ্ছে কোড রান করছি, অ্যাকিউরেসি হচ্ছে 91%। তারপর আমি কি করলাম, যেদিন থিসিস প্রেজেন্টেশন দিব ওই দিন সকালবেলা সবার সামনে রান করলাম, 91% থেকে পারফরমেন্স হয়ে গেছে 82%। ঠিক আছে, খুবই একটা অস্বস্তিকর একটা মোমেন্ট, কারণ প্রেজেন্টেশনে লেখা 91%, কিন্তু কোড রান করার পর আসছে 82%। এই যে আমার একই কোড একই ডেটা, কিন্তু রেজাল্ট দেয় ডিফারেন্ট ডিফারেন্ট। এই যে জিনিসটা, এটা কিভাবে ইনশিওর করতে হয়, এইটাও আজকে আমরা একটু ডিসকাস করব। ওকে, সো আমরা প্রথম যে এজেন্ডাটা সেটা নিয়ে একটু কথা বলি। তার আগে আমাকে কে বলবে, যখন আমরা একটা রিসার্চ শুরু করি, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং উই শুড ডু? যারা যারা বলতে চান তারা একটা হ্যান্ড রেজ করলে আমি জিজ্ঞাসা করতে পারি, অথবা আপনারা ওপেন ওয়েতে বলতে পারেন। হ্যাঁ, মাইনুল প্লিজ। রিসার্চ শুরুর আগে মানে এই আমরা যে ডোমেনে রিসার্চ করবো তার প্রিভিয়াস যে কাজগুলো আছে ওগুলো সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে। রাইট, ওকে। আর কি বলবে? হ্যাঁ, রাজিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আশা করি শোনা যাচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে স্যার, আমরা যে টপিকটা নিয়ে কাজ করব এটা আমার ফার্স্টে সিলেক্ট করা উচিত, তারপরে আমি এটা নিয়ে লিটারেচার রিভিউ থেকে শুরু করি, স্টেপ বাই স্টেপ স্যার এগোনো যেতে পারে স্যার। এটাই আমার কাছে ফার্স্ট স্টেপ মনে হয়। থ্যাংক ইউ স্যার। ওকে, গ্রেট। হ্যাঁ, নুরে জান্নাত। প্রথমত তো স্যার আমি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রথমে হচ্ছে যেই টপিকটা নিয়ে আমি রিসার্চটা করব সেটা ডিফাইন করা, দেন হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি এই টপিকে কি কি কাজ হয়েছে সেই মানে সেই রিসার্চ পেপার গুলা থেকে বেসিক্যালি আমার মনে হয় রিসার্চ মেথডটা ওইটা একটু পড়া। প্রথমে তো সবগুলা পড়া, সবটা রিসার্চ পড়ে ফেলা সম্ভব না, তো কয়েকটা আমি পেপার নামাইলাম, সেখান থেকে আমি প্রত্যেকটারই প্রথমে রিসার্চ মেথড যেটা সেই ইয়েটা। আর প্রথম আমি ভুলে গিয়েছি, আমি ইয়েতে করেছিলাম গ্রাজুয়েশন, একদম প্রথম অ্যাবাউট এবং রিসার্চ মেথড যে দুইটা পয়েন্ট থাকে, এই দুইটা পড়লে আমার মনে হয় কি যে কি লিখছে সামারিটা ওইখানে থাকে, সবগুলা পেপারের সামারিটা তখন আমার মাথায় ঢুকে গেল যে এই কাজগুলা এই পর্যন্ত হয়েছে। তারপরে আমি আমার অ্যাবাউট আর রিসার্চ মেথডটা মানে প্রাইমারি স্টেজে একটু লিখে নিলাম, তারপরে পরের স্টেপস গুলা যে পেপার গুলো আমি নামাইছি সেগুলার পড়তে হয়। ওকে, গ্রেট, রাইট। সো এই আপনাদের তিনজনের আনসারটাকে যদি একটু আমি নেই, তিনজনেরই একটা কমন পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে আমাকে একটা ডোমেইন সিলেক্ট করে সেই ডোমেইনের হয়তো পেপার গুলা পড়তে হবে, তাই না? তাহলে ডোমেইন সিলেকশনটা আমাদের সবার প্রথমে করতে হবে, রাইট? এখন এই যে গল্পটা আমরা রিসার্চ লাইফ সাইকেলে, আমরা এই গল্পটা আমাদের সাথে রিলেট করার জন্য আমরা দুইটা ক্যারেক্টার নিচ্ছি। আমরা অনেক সময় ভার্সিটিতে প্রজেক্ট করি না, দুইজন একসাথে, এবং দুইজন ঝগড়া করি, ও কাজ করে না ও কাজ করে না, দুইজন দুইভাবে কাজ করি, কোনোটাই মিলে না, তাই না? ঝগড়া করছেন কখনো? সো আমরা অনেক ঝগড়া করি, পার্টনার নিয়ে অনেক মন কষাকষি হয়। স্যার আপনাদেরও কি হয়, মানে এখন আপনারা তো টিচার হয়ে গেছেন, এখনো কি আপনাদের পার্টনারদের সাথে ঝগড়া হয়? রাইট, এই জিনিসটাও গল্পটা আমি এখান থেকেই শুরু করতে যাচ্ছিলাম যে আমরা এটা ফেস করছি। হ্যাঁ, টিমমেটের সাথে ঝগড়া হয়, তুই বেশি কাজ করছিস না আমি বেশি কাজ করছি, এটা নিয়ে আসলে হয়, টুকটাক হয় সব সময়। এখন এইখানে আমরা দুইজন রিসার্চারকে নিয়ে নিলাম। হ্যাঁ, ধরে নিলাম আমার কাছে মিনা এবং রাজু দুইজন রিসার্চার, তারা একটা প্রজেক্টে কাজ করবে। ধরে নিচ্ছি তারা ফোর্থ ইয়ারের একটা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তারা এমএল নিয়ে খুব ইন্টারেস্টেড এবং এমএল নিয়ে রিসার্চ করতে খুব আগ্রহী। বাট প্রবলেম হচ্ছে তার একদমই নিউবি, মানে কোনো আইডিয়া নেই রিসার্চ কিভাবে করতে হবে।
তো মোটামুটি তারা যখন টিম যখন অ্যাসাইন হইলো, তারা একটু কথা বললো যে আমার মনে হয় এই জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। দুইজনে মিলে মোটামুটি কথাবার্তা বলে আচ্ছা একটা ব্রিফ ডোমেইন অফ ইন্টারেস্ট তারা সিলেক্ট করুন। দ্য ফার্স্ট থিং আসলে তার কি নিয়ে কাজ করতে চায়, তাই না? তাহলে আমাদের জানা উচিত যে আমরা রিসার্চটা যে করব, রিসার্চের ডোমেনের তো শেষ নাই। আমি এনএলপি তে কাজ করব, আমি কম্পিউটার ভিশনে কাজ করব, নাকি অডিও নিয়ে কাজ করব, হোয়াট উইল বি দ্য টপিক? সো অ্যাট ফার্স্ট আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের একটা ব্রিফ মোটামুটি স্পেসিফিক একটা স্কোপ তৈরি করতে হবে, একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। এখন এই যে টপিকটা সিলেক্ট করব, এই টপিক সিলেকশনে আমাদের কয়েকটা ক্রাইটেরিয়া একটু খেয়াল রাখতে হয়। যেমন যে টপিকটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি ওইটা কি আসলে ইম্পর্টেন্ট, ওর্থ ইট, রিসার্চ করার জন্য আসলে ইম্প্যাক্টফুল কিনা, এই একটা কোশ্চেন আমার মাথায় খেলতে হবে যে না, এই যে কাজটা আমরা করতে যাচ্ছি, যদি আমরা এটার সলিউশনটা বের করতে পারি, দ্যাট মিনস উই হ্যাভ ডান সামথিং, উই হ্যাভ কন্ট্রিবিউটেড সামথিং। সো ফার্স্ট সাজেশন আমি যেটা দিই, আমরা যখন টিম হিসেবে একটা কাজ করি, আমরা আমাদের ইন্টারেস্ট অনুযায়ী যেটাকে আমরা কাজ করতে স্বচ্ছন্দ বোধ করি, আমরা যেই প্রবলেমটা নিয়ে খুব ইন্টারেস্টেড টু নো, এইরকম একটা ডোমেইনে আমরা টপিকটাকে আইডেন্টিফাই করি যে আমরা এই ডোমেইনে কাজ করতে পারি। যেমন এখানে মিনারুজু করলো কি, অনেকক্ষণ কথাবার্তা বললো, অনেক ঘাটাঘাটি করছে। এমন না যে সে আসলে কোন বিষয়ে রিসার্চ করবে তার আগে থেকেই যে ধারণা থাকবে তাও না। সে হয়তো ইন্টারনেটে ঘাটলো যে কোন জিনিসগুলো এখন ট্রেন্ডি, কোন প্রবলেমগুলো এখন আছে, কোন ডোমেইনগুলো নিয়ে এখন বেশি কাজ হচ্ছে। এইরকম ঘাটাঘাটি করে আমাদের একটা ডোমেইন সিলেক্ট বা টপিক যেটাকে বলি আমরা সিলেক্ট করতে হয়। সো আমরা কি করলাম, মিনারাজু করলো কি, মাল্টিলিঙ্গুয়াল সেন্টিমেন্ট অ্যানালাইসিস ফর বাংলা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এই টপিকটাকে সে সিলেক্ট করলো। ঠিক আছে, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে সে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবে। মানে এখানে মাল্টিপল বলতে হয়তো সে বুঝাইছে, কারণ আমি তো জানি না সে কি বুঝাইছে, আমার কাছে একটু ভ্যাগ লাগতেছে মাল্টিলিঙ্গুয়াল বলতে সে আসলে কি বুঝাইছে। আমি ধরে নিচ্ছি সে বাংলা ইংলিশ মিক্সড এরকম কিছু কথা বলছে। যে সোশ্যাল মিডিয়া, এখন ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, সেখানে যে কমেন্ট, সেই কমেন্টগুলোর সেন্টিমেন্ট দেখবে যে পজিটিভ, নেগেটিভ নাকি নিউট্রাল। সো এই স্টেটে সে একটা টপিক সিলেক্ট করলো, বাট দ্য টপিক ইজ নট স্পেসিফিক এনাফ, বাট মোটামুটি স্টার্টিং এর জন্য একটা ছোট্ট পরিসরকে আমাদেরকে ইন্ডিকেট করতেছে। ওকে ফাইন, সে এই জিনিসটা নিয়ে কাজ করবে। এইবার তাহলে ফার্স্ট উইকে তার মেইন কাজটা কি হবে, তাদের দুইজনের যে মেইন কাজ সেটা ফার্স্ট উইকে কি হবে। সো এই ক্লাসটা আমরা সাজাইছি যে 2 মাসের একটা মোটামুটি রাফ আউটলাইন হাউ টু প্রডিউস আ ম্যানুস্ক্রিপ্ট। সো ফার্স্ট উইকে ধরেন মিনারা যে চিন্তা করলো, আমরা ফার্স্ট উইকে একটু চিন্তা ভাবনা করবো, করে ওই যে আমরা টপিকটা সিলেক্ট করলাম, এই সিলেক্টেড টপিকের কিছু রিসার্চ কোশ্চেন আইডেন্টিফাই করব। এখন আমার প্রথম কোশ্চেন, রিসার্চ কোশ্চেন এইটা বলতে কি বুঝি, কেউ যদি শেয়ার করতে চান, হয়তো আগে এক্সপিরিয়েন্স আছে কিংবা টার্মটা শুনে মনে হচ্ছে যে এরকম হইতে পারে। হ্যাঁ, খালিদ হাসান প্লিজ। রিসার্চ কোশ্চেনটা হচ্ছে রিসার্চ হাইপোথিসিস, যে আমি রিসার্চটা যে স্টার্ট করব এটার ফাইনাল আউটপুটটা কি হইতে পারে সেটার একটা ইনিশিয়াল ধারণা নেওয়া, যে আমি রিসার্চটা এই থেকে স্টার্ট করব, আমার এন্ডিং পয়েন্টটা এই জায়গাতে যাবে আর কি। ওকে, আর কেউ? আর কেউ? আমি বলবো স্যার। হ্যাঁ প্লিজ।
রিসার্চ কোয়েশ্চেনটা এরকম ভাবে করা উচিত যে প্রাইমারি স্টেজ শুরু থেকে শেষ পর্যন্ত এই রিসার্চে কি কি বিষয় আছে সেই অনুযায়ী একটা একটা করে কোয়েশ্চেন সাজানো। যেমন প্রথম কোয়েশ্চেনটা হতে হবে আপনার এই রিসার্চটা কি কি কারণে করা হচ্ছে বা কি রিপ্রেজেন্ট করতেছে। তারপরে এটা কোন ফিল্ডে কাজে লাগবে, এটার ফিউচার কি, ফিউচারে এটা কি কাজে লাগবে, এটা কেন আমরা করতেছি। এভাবে আস্তে আস্তে একদম কনক্লুশন পর্যন্ত আমরা পেপারে যা লিখবো সেই কোয়েশ্চেন গুলাই সিরিয়াল ওয়াইজ রিসার্চ কোয়েশ্চেনে করা হয় আমার ধারণা। মানে সবটা রিসার্চ করার পরও আমার মনে হয় রিসার্চ কোয়েশ্চেন গুলা আবার মডিফাই করা হয়, যাতে করে পুরা রিসার্চে যা লেখা হয়েছে সেটা যেন রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার গুলা পড়ে একজন মোটামুটি হাইলাইট গুলা বুঝতে পারে। বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ। সো এবার আমি বলি রিসার্চ কোশ্চেনটা আসলে কি। কল্পনা করেন আপনি যে টপিকটা নিয়ে কাজ করতেছেন ওই টপিকের উপর আপনি কিছু কোয়েরি করবেন, মানে কিছু কোশ্চেন করবেন যে আচ্ছা এই টপিকে এই মডেল দিয়ে যদি আমি কাজ করি তাহলে কি ওই মডেলের চেয়ে ভালো পারফর্ম করবে। একটা কোশ্চেন থ্রো করে দিলাম। এটা আমার হয় না, আমরা রিসার্চার কি একটু অ্যানালিটিক্যালি চিন্তা করি, একটু অনুসন্ধান করার চেষ্টা করি যে আসলে কি হইতো। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে আচ্ছা এই আমি যদি ডেটা প্রসেসিংটা এইরকম না করে যদি ওই রকম করতাম তাহলে কি এই টপিকে পারফরমেন্সটা কি বেটার হইতো। সো রিসার্চ কোশ্চেন বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে টপিকটা আমরা সিলেক্ট করছি ওই টপিকের উপর কিছু রিলেভেন্ট স্মার্ট কোশ্চেন আইডেন্টিফাই করা। এখন রিলেভেন্ট তো অবভিয়াস, কারণ এমন কোশ্চেন আমরা করব না যেটা হচ্ছে এই টপিকের সাথে যায় না। আবার এমন কোশ্চেন করা যাবে না যে কোশ্চেনের আনসারটা জানাটা অতটা জরুরি না। যেমন ধরেন আপনি বললেন যে এমন একটা কোশ্চেন করলেন যে কোশ্চেন আনসার যদি আপনি বেরো করেন বাট ডাজ নট মেক এনি সেন্স, ডাজ নট হেল্প এনিথিং। সো ইম্প্যাক্ট ছাড়াও যে কোনো কোশ্চেন করা যাবে না। তার মানে আমাদেরকে যেটা করতে হয় ওই টপিকের উপর আমাদেরকে কিছু ক্রিটিক্যাল স্মার্ট রিসার্চ কোশ্চেন বের করতে হয়। এখন স্মার্ট বলতে আমি কি বলছি যে দক্ষ এরকম না। স্মার্ট কথাটার মানে হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, ঠিক আছে। আর এটা তো আমি নিজেই ভুলে গেছি। স্পেসিফিক, মেজারেবল, দেন আর তে রিলেভেন্ট, আর টিতে হচ্ছে টাইম বাউন্ড। তার মানে এমন কোশ্চেন করতে হবে যেটা একদম স্পেসিফিক, ভ্যাগ কোনো কোশ্চেন না। ধরুন আমি বললাম মডেল এক্স মডেল ওয়াই এর চেয়ে কি বেটার পারফরমেন্স করে অন ডেটা সেট ডি, এক্সাক্ট কোশ্চেন, স্পেসিফিক। এখন এই কোশ্চেনে আবার মেজারেবল যে পয়েন্টটা সেটা নেই। এখন কথা হচ্ছে বেটার পারফরমেন্স বলতে আমি কি বুঝি। তার মানে আমি যে ইনিশিয়াল কোশ্চেনটা করলাম এটা স্পেসিফিক তো বটে বাট মেজারেবল না। এই যে বেটার এটা একটা ভ্যাগ টার্ম। এখন বেটার তো অনেক টার্মসে হইতে পারে, যে অ্যাকিউরেসি বেটার নাকি এরর বেটার। সো আমি কি করলাম এটাকে যদি মেজারেবল করতে চাই আমি বললাম ডাজ মডেল এক্স পারফর্মস does model X achieves better F1 score than model Y on dataset T। তার মানে এই কোশ্চেনে এখন আমি স্পেসিফিক টার্মটাকে অ্যাড করে দিছি। এখন এটা কি একটু খুঁজে নিই, কারণ এটার মিনিংটা আমি নিজে ভুলে গেছি। ইলাবোরেশন, Maybe achievable. অ্যাচিভ, অ্যাকশন ওরিয়েন্টেড বা অ্যাচিভেবল, রাইট। এটাই মাথায় আসতেছিল না। এখন কথা হচ্ছে এই যে আমি একটা কোশ্চেন করলাম ডাজ দিট অ্যাচিভেবল, এটা কি আমি অ্যাচিভ করতে পারবো। আমার যে রিসোর্স আছে, আমার যে
ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটি থেকে আমি এক্সপেরিমেন্টটা ডিজাইন করতে পারবো এই রিসার্চ কোশ্চেন আনসার দেওয়ার জন্য। তার মানে আমি যদি বলি এমন কিছু কোশ্চেন করলাম যেটার আনসার পাওয়ার জন্য আমাকে যা করতে হবে তা আমার জন্মে সম্ভব না, তাহলে এটা আমাদের একটা ভ্যালিড রিসার্চ কোশ্চেন হবে না। সো ফার আমরা যে রিসার্চ কোশ্চেনটা করলাম এটা স্পেসিফিক, মেজারেবল অ্যান্ড অ্যাচিভেবল। আমরা চাইলেই এই এক্সপেরিমেন্টটা করে দেখতে পারি যে এটা আসলে বেটার কি বেটার না। লাস্ট 4 নম্বর যেটা রিলেভেন্ট। এখন রিলেভেন্ট মানে কি, আমাদের এই রিসার্চ কোশ্চেন আনসারটা জানাটা জরুরি কিনা, ডাজ ইট নেসেসারি, মানে ইজ দিস নেসেসারি। সো আমাদের এই কোশ্চেনটা কি রিলেভেন্ট? আমি যে এই একটা ডেমো কোশ্চেন বললাম এটা কি রিলেভেন্ট? কি মনে হয়? Does model X achieves higher F1 score than model Y on dataset D? এই কোশ্চেনটা কি রিলেভেন্ট কিনা, কে বলবে? কি মনে হয়? রিলেভেন্ট মনে হচ্ছে স্যার। রিলেভেন্ট, রাইট। সো স্মার্ট রিসার্চ কোশ্চেনের 4টা প্রপার্টি সে মেনটেন করতেছে, আরেকটা বাকি সেটা হচ্ছে টাইম। এখন আমার এক্সপেরিমেন্টটা মাইট বি অ্যাচিভেবল, বাট এইটা কি আমার রিসার্চের যে ডিউরেশন ওই রিসার্চের ডিউরেশনের মধ্যে অ্যাচিভ করা পসিবল? এইটা ফিক্স করে টাইম বাউন্ড, যে নট জাস্ট অ্যাচিভেবল হলে হবে না, আমার রিসার্চ টাইমের মধ্যে অ্যাচিভেবল হইতে হবে। সো এমন এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো না যেটা আমাদের রিসার্চ ডিউরেশন যে 1 বছর তার মধ্যে করা সম্ভব না। যেমন ধরুন পিএইচডির জন্য এমন রিসার্চ কোশ্চেন দিচ্ছেন যে 10 বছরেও সম্ভব না, তো সারা জীবন হচ্ছে পিএইচডি করতে হবে। সো ইচ অ্যান্ড এভরি কোশ্চেন আই পিক মাস্ট বি স্মার্ট। এই 5টা প্রপার্টি থাকতে হবে। এবং গবেষণার প্রথম উইকে আমি যেটা আমাদের স্টুডেন্টকে বলি যে ব্রেনস্টর্ম টুগেদার অ্যান্ড ফিগার আউট বা আইডেন্টিফাই সাম স্মার্ট রিসার্চ কোশ্চেন্স। আমি সাম বলি, 1টা 2টা না, আমি বলি 4টা 5টা ইভেন 10টা যদি তুমি বের করতে পারো বেটার, বাট ইচ অ্যান্ড এভরি রিসার্চ কোশ্চেন মাস্ট বি স্মার্ট। এখন ধরেন মিনারাজও করলো কি আমার কথার মতো, সে ব্রেনস্টর্ম করে মোটামুটি আমার কাছে 6টা রিসার্চ কোশ্চেন নিয়ে আসছে, ঠিক আছে, এখানে লিস্ট আউট করছে। রিসার্চ কোশ্চেন গুলা ইয়েট নিড সাম ফাইন টিউনিং বা রিফাইনমেন্ট, বাট তার একটা ড্রাফট নিয়ে আসছে। যেহেতু আমি সুপারভাইজার, আমি তাদের কাছে প্রথমে এক্সপেক্ট করি না একদম পলিশড একটা রিসার্চ কোশ্চেন নিয়ে সে আমার কাছে চলে আসবে, কারণ এটাই তো সুপারভাইজারের কাজ, তাকে ফিডব্যাক দেওয়া, তাকে জিনিসটা সে হচ্ছে স্ট্রাকচার তৈরি করে আনবে, সেটাকে পলিশ করা। এখন মিনার রাজু কি করলো, নিজেরা একসাথে বসলো ল্যাবে 3-4 ঘন্টা পরিশ্রম করলো, করে 6টা মোস্ট ইম্প্যাক্টফুল রিসার্চ কোশ্চেন তারা তৈরি করে নিয়ে আসলো। এখন আসার পর আমার সাথে যখন কথা বলে, ধরেন আমি হচ্ছে মিনার রাজুর হচ্ছে সুপারভাইজার, তো আমি ওদেরকে বললাম যে তুমি একটা কাজ করো, এই রিসার্চ কোশ্চেন গুলোকে একটু অর্গানাইজ করো বেসড অন প্রায়োরিটি। প্রায়োরিটি মিনস আমি ওদেরকে বলছি বেসড অন ইম্প্যাক্ট। প্রায়োরিটি মানে ইম্প্যাক্ট, যে কোন রিসার্চ কোশ্চেন আনসার দেওয়াটা সবচেয়ে নেসেসারি, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে আগে আনসার করা, সেটাকে টপে রাখো। এইভাবে করে তোমার রিসার্চ কোশ্চেন গুলাকে অর্গানাইজ করো। ফার্স্ট উইক শেষে আমরা যেটা চাই যে মোটামুটি a set of organized or ordered research questions, ঠিক আছে। সো এখানে আমি একটা রিসার্চ কোশ্চেন একটু পড়ি যে কি করছে। সো ওদের যে প্রথম রিসার্চ কোশ্চেনটা ছিল যে how effective are transformer based models, for example Banglabird, at classifying sentiment in code mixed Bangla English Facebook comments compared to traditional machine learning baselines। এর বাংলা অর্থ হচ্ছে ট্রান্সফর্মার বেসড যে ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আছে, যেমন একটা হচ্ছে বাংলা বার্ড,
সেন্টিমেন্ট ক্লাসিফিকেশনে যেখানে ডেটা সেট গুলো হচ্ছে কোড মিক্সড, মানে বাংলিশ, অনেক সময় আমরা কমেন্ট করি না বাংলিশে, সো এরকম বাংলিশ কমেন্ট পড়ে ও কি ট্রেডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদমের চেয়ে ইফেক্টিভলি ক্লাসিফিকেশন করতে পারে কিনা, এটা হচ্ছে তার ফার্স্ট কোশ্চেন। তারপরে আরেকটা কোশ্চেন কি করছে, ডাজ ডেটা অগমেন্টেশন, যারা ডেটা অগমেন্টেশন বোঝেন না সেটা মনে করেন যে এরকম, যে আমার কাছে একটা ছবি আছে, এই ছবিকে একটু একটু রোটেট করে একটু ক্রপ করে আমি আরো 10-12টা ছবি জেনারেট করলাম, মানে সিনথেটিক ওয়েতে ডেটা জেনারেট করাই ডেটা অগমেন্টেশন। এখন একটা কোশ্চেন করলো যে এই যে টপিকে ব্যাক ট্রান্সলেশনের মাধ্যমে যদি আমি ডেটা জেনারেট করি তাহলে কি সেটা সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে কিনা, কারণ আমাদের অনেক সময় ডেটা সেট পাওয়া যায় না বা ডেটা সেট খুব ছোট থাকে, সেই ক্ষেত্রে ডেটা অগমেন্টেশন একটা ওয়েল এস্টাবলিশড টেকনিক। সো ও জানতে যাচ্ছে যে আমরা যদি ব্যাক ট্রান্সলেশন করি, ডেটা অগমেন্টেশন করি, তাহলে কি সেন্টিমেন্ট ক্লাসিফিকেশন ইমপ্রুভ হবে কিনা। সো এইরকম করে সে বেশ কয়েকটা ক্যান্ডিডেট রিসার্চ কোশ্চেন নিয়ে সুপারভাইজারের সাথে দেখা করতে গেছে, এবং সুপারভাইজার বলছে কি তুমি এটাকে প্রায়োরিটি অর্ডারে সাজাও। সো এরকম আরো কিছু আছে যে ফিউচার প্রম্পটিং টেকনিক উইথ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, ফাইন টিউনড মডেলস এর চেয়ে কি বেটার কাজ করে কিনা। এখন সুপারভাইজার কি করবে, সুপারভাইজার কোশ্চেন গুলো পড়বে, সে তার এক্সপিরিয়েন্স থেকে বুঝবে যে কোন কোশ্চেনটা আগে অ্যান্সার করা উচিত, কোন কোশ্চেনটা পরে অ্যান্সার করা উচিত। এইখানে একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলি আমরা, যারা প্রথমবারের মতো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ নামটা শুনছি, এইটা যারা শুনছে তারা একটু হ্যান্ড রেজ করি, তাহলে আমি এক্সপ্লেন করব। ওকে, সো আমরা কি করি, এই রিসার্চ কোশ্চেন গুলাকে একটা গ্রাফ তৈরি করি। এখন এই গ্রাফগুলোর মানে কি আমি একটু শেয়ার করে বোঝাই। আমার স্ক্রিনকে দেখতে পাচ্ছেন, নতুন স্ক্রিন? জি স্যার। জি স্যার। ধরেন আমার যে রিসার্চ কোশ্চেন গুলো আছে সেগুলো আমি গোল্লা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এটাকে লিখলাম RQ1। এরকম আমার রিসার্চ কোশ্চেন কয়টা আছে? 6টা আছে, তাই না? মিনারাজুর রিসার্চ কোশ্চেন আমার না, ইনফ্যাক্ট মিনারাজুর রিসার্চ কোশ্চেন আছে 6টা। সো আমি যদি এই 6টা রিসার্চ কোশ্চেনকে 6টা গোল্লা দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এখানে আমি লিখলাম 6টা আমি লিখবো না, আমি একটু অলস, আমি 3টা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? এখন অনেক সময় এমন হয় যে একটা রিসার্চ কোশ্চেনের আনসারের জন্য আরেকটা রিসার্চ কোশ্চেনের আনসারের দিকে তাকায় থাকতে হয়, এটাকে বলে ডিপেন্ডেন্সি। যে আমি যে রিসার্চ কোশ্চেনটা করছি এটা আনসার দেওয়ার আগে আরেকটা রিসার্চ কোশ্চেন আনসার দেওয়াটা জরুরি। তখন আমি কি করি, একটা এরো চিহ্ন দিই, ধরি রিসার্চ কোশ্চেন 3 আনসার করার জন্য আমাকে রিসার্চ কোশ্চেন 2 এর আনসার দেওয়া লাগবে আগে। তাহলে আমি কি করলাম, রিসার্চ কোশ্চেন 3 ডিপেন্ডস অন দ্য রেজাল্ট অফ রিসার্চ কোশ্চেন 1। অথবা এখানে এখানে আমি এটা করলাম যে রিসার্চ কোশ্চেন 1টা আবার ডিপেন্ড করে রিসার্চ কোশ্চেন 2 এর আনসারের উপর। এরকম করে আমি ডিপেন্ডেন্সি গুলো দিয়ে একটা গ্রাফের মতো এরকম তৈরি করি। এখন যদি আমি কোশ্চেন করি কোন রিসার্চ কোশ্চেনের আনসারটা সবার আগে দেওয়া দরকার, কি মনে হয়? রিসার্চ কোশ্চেন 2। রাইট, রিসার্চ কোশ্চেন 2। রাইট। সো আমরা কি করি, এই গ্রাফ থেকে সহজেই বের করতে পারি যে what will be the order of research questions that we should address first. সো আমি যদি এখান থেকে একটু চিন্তা করি, the first research question that need to be addressed is research questions 2. তার মানে রিসার্চ কোশ্চেন 2 এর আনসার যদি আমি পেয়ে যাই এই গ্রাফ থেকে,
এর আমি বের করে দিলাম, বের করে আলাদা করে রাখলাম। তাহলে দেখেন রিসার্চ কোশ্চেন 3 এবং রিসার্চ কোশ্চেন 1 আর কারোর উপর ডিপেন্ড করে, তাই না? আর কারোর উপর ডিপেন্ড করতেছে? করতেছে না। তার মানে এখন এই রিসার্চ কোশ্চেন 1 2 আমি চাইলে যে কোনো অর্ডারে আনসার করতে পারি, কারণ ওর আনসারের জন্য দরকার ছিল ওর যেহেতু অলরেডি হয়ে গেছে, আমি চাইলে রিসার্চ কোশ্চেন 1 আগে দেখতে পারি অথবা রিসার্চ কোশ্চেন 3 আগে দেখতে পারি। সো ফার্স্ট উইক শেষে আমার স্টুডেন্টদের কাছে যে জিনিসটা থাকে, একটা অর্ডার্ড লিস্ট অফ রিসার্চ কোশ্চেন্স দ্যাট শুড বি অ্যাড্রেসড ফ্রম লেফট টু রাইট। সো আমি রিসার্চ কোশ্চেন 2 আগে অ্যাড্রেস করবো, দেন রিসার্চ কোশ্চেন 1, দেন রিসার্চ কোশ্চেন 3। কিছু কিছু রিসার্চ কোশ্চেন চাইলে আমি প্যারালালি অ্যাড্রেস করতে পারবো। এখন এই প্যারালালি অ্যাড্রেস করাটাই প্রোডাকশনাইজিং বা অ্যাসেম্বলি লাইনিং আমি যেটা বলি। কারণ আমরা যখন রিসার্চ করতাম, খুবই একটা কমন প্রবলেম যে এক টিমমেট কাজ করতেছে, আরেক টিমমেট কি করতেছে সে নিজেও জানে না। এখন আমি কি করি, অ্যাজ এ সুপারভাইজার আই নিড টু ট্র্যাক দ্যাট। আমি কি করছি, বেটার ওকে, যেহেতু রিসার্চ কোশ্চেন 2টা আনসার না করলে এই 2টা আনসার করা যাচ্ছে না, ঠিক আছে তোমরা এই কোশ্চেনের আনসারটা একসাথে করো। প্রথম উইকে এই রিসার্চ কোশ্চেনটা আনসার দেওয়ার পরে দুইজনকে আমি 2টা কোশ্চেন দিয়ে দিই, তুমি আর কিউ 1 দেখো, তুমি আর কিউ 3 দেখো। এখন দুইজন আলাদা হয়ে গেছে, এখন কে কতটুকু কাজ করতেছে এটা আমি ট্র্যাক করতে পারবো ইজিলি। রেকর্ডিংটা রেকর্ডিংটা চলতেছে না? রেকর্ডিং অন আছে। রেকর্ডিং অন আছে, হ্যাঁ রাইট। সো আমরা রেকর্ডিংটা শেয়ার করে দিব, সমস্যা নেই। যদি বেশি ইমার্জেন্সি হয় লিভ নিতে পারেন, বাট সাজেস্ট করবো একটু ধৈর্য সহকারে যদি বসেন, আই থিঙ্ক আপনাদের আজকের ক্লাসটা খুব ফ্রুটফুল হবে। তো যে জিনিসটা আমি বলতেছিলাম, চিন্তা করেন এখন আমি ট্র্যাক করতে পারি কে কোনটা নিয়ে কাজ করতেছে, এবং প্যারালালি রিসার্চটা কিন্তু খুব ফাস্ট আগাচ্ছে। একজনের জন্য আরেকজন বসে নেই, দুইজনেই ইন্ডিপেন্ডেন্টলি 2টা আলাদা প্রবলেম নিয়ে কাজ করতেছে। সো ফার্স্ট উইক শেষে আমি এক্সপেক্ট করি রিসার্চ কোশ্চেন অর্ডার্ড ওয়েতে এবং ডিস্ট্রিবিউটেড, কে কোন রিসার্চ কোশ্চেন অ্যাড্রেস করবে, কাজ করবে, সেটা আমরা ভাগ করে দিই। সো আপনাদের যদি টিমমেট থাকে আপনারা এইভাবে কথা বলে যে তুই এটা দেখ, তুই এটা দেখ, এভাবে করে ভাগ করে নিতে হবে। ওকে, আমি আবার আমাদের স্লাইডে চলে যাই। এখন রিসার্চ কোশ্চেন যখন আমি ফিগার আউট করলাম, এখন আমাদের নেক্সট স্টেজে যেটা করতে হয়, আমাদের সবগুলো রিসার্চ কোশ্চেন আসলে আমাদের স্কোপের মধ্যে থাকে না। যেমন আমরা বলতেছিলাম যে আমার 2 মাসের মধ্যে হচ্ছে সো 2 মাসের মধ্যে হচ্ছে আমাকে রিপোর্টটা জমা দিতে হবে। এখন 6টা রিসার্চ কোশ্চেন অ্যাড্রেস করা ইজ নট ফিজিবল। সো আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোন রিসার্চ কোশ্চেন গুলো নিয়ে কাজ করবো। সো মিনারাজও করলো কি, 3টা রিসার্চ কোশ্চেন নিল, এর মধ্যে একটা নিছে মিনা প্রথমটা, রাজু নিছে দ্বিতীয়টা, আর 3 নম্বরটা দুইজনে শেয়ার করছে, যে একজন লিড দেবে বাট দুইজনই করবে, মোটামুটি কাজ করবে দুইজন। করার পরে এবার কি হইলো, তাদের যে একজন সুপারভাইজার আছে তার তো একটা এক্সপিরিয়েন্স আছে যে তোমরা যে 3টা কোশ্চেন নিছো ওই 3টা তোমরা 6 মাসে কেন 1 বছরেও আনসার করতে পারবে না, কারণ কোশ্চেনটা একটু জটিল। এটার জন্য যে এক্সপেরিমেন্ট করা দরকার, যে ডেটা সেট তোমার তৈরি করা দরকার, সেটা ডেভেলপমেন্ট করতে অনেক সময় লাগবে। সো মেবি তাদের সুপারভাইজার বললো যে তোমরা ফার্স্ট 2টা রিসার্চ কোশ্চেন নিয়ে রিপোর্টটা তৈরি করো। সো আমরা কি করলাম, রিসার্চ কোশ্চেন 3টাকে আমরা আপাতত শেলফ করে দিলাম যে না এখন এটা নিয়ে কাজ করা যাবে না। এইবার উইক 2 এবং 3, এখন এইখানে আমি কি ভুল করতাম এবং আপনারা হয়তো এই ভুলটা করে থাকতে পারেন, কারণ আমি যেহেতু জানতাম না
ভুলটা হচ্ছে প্রথম দিন যখন একটা টপিক নিয়ে যেতাম যে আমরা এই টপিকে কথা বলতে রিসার্চ করতে আগ্রহী, কি করব? তো ফার্স্ট থিং ওয়াজ যে 20টা পেপার, এই টপিকে 20টা পেপার ডাউনলোড করো, 20টা পেপার পড়ো, পড়ে সামারি করো। এইরকম ওয়েতে কে আগাইছেন? হ্যান্ড রেজ করতে পারেন। যে টপিক সিলেক্ট করার পরে 20টা পেপার ডাউনলোড করে পড়া শুরু করছেন। রাইট, অনেকে, তাই না? অনেকে হ্যান্ড রেজ করতেছেন না, হয়তো তারা রিসার্চ করেন নাই, কিংবা বাট এটা হচ্ছে ট্রু যে আমাদের ফার্স্টে এরকম 20টা 30টা পেপার ডাউনলোড করে বলা যেটা পড়ে সামারি করতে। এখন এই স্ট্র্যাটেজিতে প্রবলেম হচ্ছে আমি জানি না আসলে আমি কি খুঁজতেছি। আই এম নট শিওর হোয়াট আই এম লুকিং ফর। এই পেপারগুলোতে আমি আসলে কি খুঁজতেছি, কারণ একটা পেপার অনেকগুলো বিষয় নিয়ে কাজ করে, অনেকগুলো পয়েন্টে কন্ট্রিবিউট করে, অনেকগুলো নোভেলটি পয়েন্টস থাকে। এখন আমার কাজটা কোন পয়েন্টে হবে এটা তো আমি জানি না। সো আমি কিভাবে ফিগার আউট করবো যে কোনটা নিয়ে আসলে আমি ইন্টারেস্টেড বেশি? সো এইটা ছিল আমার মনে হয় যে একটু টাইম কনজিউমিং এবং ইনএফেক্টিভ একটা ওয়ে অফ স্টার্টিং ইউ রিসার্চ। সো ফার্স্ট আমাদেরকে রিসার্চ কোশ্চেনটাকে ফিগার আউট করতে হবে, দেন উই নিড টু মুভ অন উইথ দ্য লিটারেচার সার্চ। সো যখনই রিসার্চ কোশ্চেন দুইটা আমরা দুইজনকে ভাগ করে দিছি, এইবার প্রথম যে কাজটা করতে হবে, আমি মিনাকে বললাম তুমি রিসেন্ট 3 বছরে ধরো 5টা থেকে 6টা পেপার নাও এবং দেখো does those papers address your research questions or not? মানে তুমি যে কোশ্চেনটা করছো ওই কোশ্চেন আনসার কি ওই পেপার গুলোতে আছে কিনা খুঁজো, পড়ো। এখন এটাতে এই স্ট্র্যাটেজিতে যে সুবিধা সেটা হচ্ছে আমি একটা পেপার হাতে পাওয়ার পরেই আমি জানি আমি যে আসলে কি খুঁজতেছি। চিন্তা করেন, আপনি খুঁজতেছেন যে ট্রান্সফর্মার মডেলগুলা ট্রেডিশনাল এমএল মডেলের চেয়ে ভালো কাজ করে কিনা। আপনার অবজেক্টিভটা, আপনার মাথায় কোশ্চেনটা গেঁথে আছে। এখন ওর বাইরে কিন্তু আপনি ওই পেপারে কিচ্ছু দেখবেন না, কারণ ওই পেপার অনেক কিছু নিয়ে কথা বলতে পারে, ডেটা অগমেন্টেশন টেকনিক নিয়ে কথা বলতে পারে। বাট আমাদের মেইন ফোকাস কি? মিনার মেইন ফোকাস 5টা পেপার থেকে শুধুমাত্র দেখবে যে ট্রান্সফর্মার বেসড মডেলগুলোর সাথে ট্রেডিশনাল এমএল এর যেই কম্পারিজন নিয়ে কোনো কাজ হয়েছে কিনা, একটা তার যেই রিসার্চ কোশ্চেনে যেই ডেটা সেট নিয়ে সে করতেছিল সেই ডেটা সেটে, তাহলে হয় কি তার ফোকাসটা ক্লিন হয়। আপনাদের কি মনে হয়, এটা কি রাইট ওয়ে? রিসার্চ কোশ্চেন দেখে পেপার পড়া, নাকি আগে সব পেপার পড়া দেন চিন্তা করে কি করব? আগে রিসার্চ কোয়েশ্চেন গুলা পড়তে হবে। এইটা মেন্টালি আপনাকে অনেকটা স্টেবল করবে যে না, আমার কোশ্চেনটা ছোট, এইটার উপর পেপার গুলো কি কাজ করছে আমি এগুলো একটু নাড়াচাড়া করি। করার পরে এই ফেজটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড লিটারেচার রিভিউ। মানে প্রত্যেকটা টিমমেট একটা স্পেসিফিক রিসার্চ কোশ্চেনের উপর একটা লিটারেচার রিভিউ করবে যে হোয়াট ইজ দ্য স্টেটাস অফ দ্য পেপারস অন দিস স্পেসিফিক কোশ্চেনস। এখন এই সামারিতে একটা কমন আনসার আসতে পারে যে এই কোশ্চেন আনসারটা অলরেডি একটা পেপার দিয়ে ফেলছে অথবা 2টা পেপার দিয়ে ফেলছে, অথবা একটা আনসার আসতে পারে যে খানিকটা দিছে বাট পুরোপুরি দেয় নাই, এই জিনিসটাও আনসার করে নাই, অথবা সে অ্যাড্রেসই করেনি, তাই না? 3টা স্টেটই তো পসিবল যে এই রিসার্চ কোশ্চেনটা ইজ নট অ্যাড্রেসড অ্যাট অল, ইট ইজ সামহোয়াট পার্শিয়ালি অ্যাড্রেসড, অথবা ফুললি অ্যাড্রেসড। এই 3টা স্টেট হইতে পারে না। আমাদের লিটারেচার রিভিউ শেষে মিনা বলতে পারে না যে আমি দেখছি, দেখে বুঝলাম যে এই রিসার্চ কোশ্চেনটার আনসার আসলে কেউ দেয় নাই, অথবা রাজু এসে বললো
আমিও খোঁজাখুঁজি করছি, দেখছি বিভিন্ন ডেটা অগমেন্টেশন টেকনিক নিয়ে কাজ করছে, বাট ব্যাক ট্রান্সলেশন নিয়ে আসলে তেমন কেউ কাজ করেনি। তার মানে পার্শিয়ালি অ্যাড্রেসড। সো যদি আমাদের অ্যান্সার হয় কোনো একটা রিসার্চ কোশ্চেনের জন্য partially addressed অথবা did not addressed at all, then ওই রিসার্চ কোশ্চেন নিয়ে আমরা নেক্সট ফেজে আগাইতে পারবো। যদি এমন রিসার্চ কোশ্চেন আপনি নিয়ে বসেন যেটা অলরেডি অ্যাড্রেস হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা নিয়ে আর কাজ করার কোনো সুযোগ নেই, কারণ একজন অলরেডি আনসার দিয়ে ফেলছে। কিন্তু আমরা কিন্তু সেই সেম জিনিসটাই করি। প্রত্যেকটা থিসিস প্রেজেন্টেশনে দেখি 10-12 জন একই সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে কাজ করতেছে, কি যেন ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এসভিএম দিয়ে একই কাজ করতেছে, তাই না? তাহলে রিসার্চ কোশ্চেনের পরে অবশ্যই আমাকে একটা রিসার্চ লিটারেচার রিভিউ করতে হবে ওই পার্টিকুলার কোশ্চেনের উপর। এখন এই যে ফাইন্ডিংসটা মিনা কি করলো, তার সুপারভাইজারের সাথে শেয়ার করলো যে দেখেন, আমি দেখছি যে ইংলিশ এবং হিন্দিতে অনেক কাজ আছে, বাট বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিসে কিছু গ্যাপ আছে। যেমন মোস্ট স্টাডিজ স্মল ডেটা সেট নিয়ে কাজ করে অথবা কোড মিক্সিং নিয়ে তেমন কোনো কাজ করে না। বাংলা বার্ড ভালো রেজাল্ট দেখায়, কিন্তু এক্সএলএম রোবারটা আরেকটা মডেল আছে যেটা নিয়ে ও ডিরেক্ট কম্পারিজনটা কোথাও দেয়া নাই। কিন্তু আমার রিসার্চ কোশ্চেন বলতেছে এটা মাইট বি ইন্টারেস্টিং টু নো, মানে এইটা কি হয়। সো এই যে একটা সামারি লিখলো, এইখানে আমাদের রিসার্চ কোশ্চেনের অর্থ বা ইম্প্যাক্টটা আইডেন্টিফাইড হবে যে হোয়াট গ্যাপস ডাজ দ্য লিটারেচার হ্যাভ। দিস ইজ কল্ড লিটারেচার গ্যাপস, আইডেন্টিফাইং দ্য ফ্লজ, দ্য গ্যাপ বিটুইন দ্য লিটারেচার। এখন আমি যদি শুরুতেই লিটারেচার গ্যাপ আইডেন্টিফাই করতে যাই, 20টা পেপারে কমপক্ষে 100টা লিটারেচার গ্যাপ আমি মনে মনে আন্দাজে বানাইতে পারবো। তখন কি করতাম, গ্যাপটা কিভাবে মানে পেপার পরে চিন্তা করতাম গ্যাপ কি হবে, কারণ আমি তো জানি না কি গ্যাপ আমি খুঁজতেছি। আমি আগে পেপার পরে বসে বসে গ্যাপ খুঁজতাম, বানাই গ্যাপ বানাইতাম, হুইচ ইজ ইনএফিশিয়েন্ট, টাইম কনজিউমিং এবং হরিবলি মিসলিডিং। সো এখন আমি স্পেসিফিক টু দ্যাট কোশ্চেন আমি কিন্তু একটা গ্যাপ আইডেন্টিফিকেশন, একটা সামারি লিখতে পারতেছি। রাবিও সেম কাজ করছে, ও বলছে কি অগমেন্টেশন লো রিসোর্স সেটিংস এ ভালো কাজ করে, বাট ব্যাক ট্রান্সলেশন বাংলার জন্য একটু ট্রিকি, কারণ যেই ডেটা সেট নিয়ে কাজ করছে তাদের কোয়ালিটিটা লিমিটেড, এবং কিছু রিসেন্ট পেপার বলতেছে 3 থেকে 8% F1 স্কোর বেটার হয়েছে, বাট কোনোটাই সোশ্যাল মিডিয়া নয়েজি ডেটা নিয়ে কখনো কাজ করেনি। এই যে কাজ করে নাই বা এইটা হয় নাই, এইটা হচ্ছে লিটারেচার গ্যাপ। আমাদের উইক 2 এবং 3-তে এরকম প্রত্যেকটা রিসার্চ কোশ্চেনের জন্য আমার একটা সামারি ফাইন্ডিংস বের করতে হয়। করার পরে আমি এবার কি করি, আগে তো রিসার্চ কোশ্চেনে অনেক কিছুই রাখছিলাম, এখন এটাকে একটু প্রপার ওয়েতে ফাইন টিউন করি। ওই যে গ্যাপ আইডেন্টিফাই করলাম, ওইটার সাথে মিলায়ে আমি কি করলাম, বললাম যে ডাজ ফাইন টিউনিং বাংলা বার্ড ইল স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট। আমি বলতে যাচ্ছি যে 5% F1 স্কোর বাড়বে ওভার মাল্টিলিঙ্গুয়াল এক্সএলএম আর, যেহেতু এটা নাই। And SVM TF-IDF baselines for 3-class sentiment classification on বাংলা সোশ্যাল মিডিয়া কনটেক্সট। তার মানে ওই গ্যাপ গুলার আনসার দেয় এরকম একটা কোশ্চেন আমি রিফাইন করে তৈরি করলাম। তার মানে এই রিসার্চ কোশ্চেন আনসারটা দিলে আমি যে একটু আগে গ্যাপ গুলোর কথা বললাম যে ডিরেক্ট এক্সএলএম আর এর সাথে কোনো কম্পারিজন নাই, সোশ্যাল মিডিয়া ডেটা নিয়ে কাজ করে নাই, বা ওই যে কোড মিক্স বা এই ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করে নাই, স্মল ডেটা সেট নিয়ে কাজ করছে, এই কোশ্চেনের আনসার গুলো পাওয়া যাবে। এটাই হচ্ছে আমার রিফাইনমেন্টের মেইন উদ্দেশ্য। রাজু কি করলো, তার কোশ্চেনটাকে রিফাইন করলো একদম স্মার্ট ওয়েতে। তারপরে এট দ্য এন্ড অফ দ্য ডে সে বলবে ইয়েস
অর নো, মানে একটা কোশ্চেন আনসার সে স্পেসিফিকলি দিতে পারবে এক্সপেরিমেন্টেশনের পরে। এখন বলেন এইটুক পর্যন্ত, গল্পের এইটুক পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন কিনা? ফলো করতে পারছেন উইক 2? ওকে, এইবার আসবে আমাদের উইক 4। এখন আমি যেটা করি, স্টুডেন্টদের বলি তুমি কোশ্চেনটাকে কিছু হাইপোথেসিসে ভাগ করো। এখন কোশ্চেন হচ্ছে হাইপোথেসিস আসলে কি? সিম্পল জিনিস যেটা, হাইপোথেসিস হচ্ছে আমার একটা গাট ফিলিং বা একটা ইনটিউশন যে এইটা হইতে পারে, এটার আনসার এটা হইতে পারে। আমার যে রিসার্চ কোশ্চেন তার পার্সপেক্টিভে আমরা বেশ কয়েকটা হাইপোথেসিস জেনারেট করি। এখানে আমি একটা জাস্ট তৈরি করে দেখাইছি। যেমন আমি বললাম যে ফাইন টিউনড বাংলা বার্ড মডেল উইল অ্যাচিভ আ সিগনিফিকেন্টলি হায়ার F1 score than XLMR. সাবজেক্টই আছে। Then SVM baseline. এটা কি আমি কোত্থেকে পাইছি? আমার তো কোনো ডেটা নাই, বাট আমি একটা গাট ফিলিং, আমার মনে হচ্ছে ভালো করবে। সো হাইপোথেসিস একটা রেশনাল দেওয়ার চেষ্টা করে যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দিস কোশ্চেন, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড আনসার ফ্রম দিস কোশ্চেন। তো আমার একটা এক্সপেক্টেড আনসার হচ্ছে যে ফাইন টিউন করলে আই থিঙ্ক XLM আর SVM এর চেয়ে বাংলা বার্ডের পারফরমেন্স বেটার হবে। খুবই দুঃখিত, মাঝে মাঝে হচ্ছে প্রচন্ড কাশি হচ্ছে, তো আমি একটু কয়েক সেকেন্ডের জন্য ব্রেক নিলে একটু বুঝে নিন। হ্যাঁ, সো নেক্সট রাজু কি করলো, সে তার মতো একটা হাইপোথেসিস তৈরি করলো যে the augmented training set will produce models with significantly higher macro F1 score than models trained on the original data set. সো তাহলে হাইপোথেসিস বলতে আপনারা কি বুঝলেন বলেন তো, কি বুঝাইতে পারছি? স্যার হাইপোথেসিসটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যাজাম্পশন। রাইট, এক্স্যাক্টলি, একটা রিজনেবল অ্যাজাম্পশন, একদমই যে আকাশ কুসুম অ্যাজাম্পশন না, বাট হোয়াট ইজ ইনটুইটিভলি রাইট, এরকম একটা অ্যাজাম্পশন হচ্ছে আমাদেরকে হাইপোথেসিস ওয়েতে জেনারেট করতে হবে। এখন এক্সপেরিমেন্টের পরেই বোঝা যাবে আমাদের হাইপোথেসিসটা কি আসলেই কারেক্ট ছিল অথবা রং ছিল। সো হাইপোথেসিস আইদার একসেপ্টেড হয় অথবা রিজেক্টেড হয়। সো এখন উইক 4-এ যখন আমরা হাইপোথেসিসটা সেট আপ করে ফেলবো, নেক্সট আমাদের ক্রুশাল পার্ট হচ্ছে এক্সপেরিমেন্ট ডিজাইন। এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ইন্ডিভিজুয়াল রিসার্চ কোশ্চেনের জন্য। রাজু এবং মিনা কিন্তু প্যারালালি কাজ করতেছে। সো এখন কি করলো, রাজুর মতো, মিনার মতো ডেটা সেট কালেক্ট করলো, বেজ লাইন প্রি প্রসেসিং নিয়ে সিলেকশন তৈরি করলো, মডেল তৈরি করলো, কোড টোড করলো, ট্রেনিং স্ট্র্যাটেজি সবকিছু ঠিকঠাক করে সে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করলো, করে রেজাল্ট প্রডিউস করলো। সো এই যে এক্সপেরিমেন্টেশন ডিজাইন, এইটাই একটা আলাদা ডিসকাশন টপিক যেটা আমি একটু পরে করব। বাট ধরে নেই আমরা এক্সপেরিমেন্ট ডিজাইন বলতে কি বুঝি, ওই রিসার্চ কোশ্চেন আনসার দেওয়ার জন্য আমাকে যে এক্সপেরিমেন্টটা করতে হবে সেই সিলেকশন গুলা আমি লিখে ফেলাম যে আমি কোন ডেটা সেট ইউজ করবো, বা আমি স্প্লিট কত % করব, কিংবা আমি ইভালুয়েশন মেট্রিক হিসেবে কি কি রাখবো, ট্রেনিং কত পর্যন্ত করব, ব্যাচ সাইজ কত হবে, কি কি মডেল আমি ইমপ্লিমেন্ট করব। এই যাবতীয় ডিজাইন ডিসিশন আমাদের এক্সপেরিমেন্ট ডিজাইন বা মেথোডোলজি, আমরা মেথোডোলজির নাম শুনছি। সো যখনই আমরা এক্সপেরিমেন্ট করি
উই মাস্ট ডিজাইন দ্য মেথোডোলজি ফার্স্ট। কারণ কোড করার আগে ডিজাইনে আমরা ব্রেনস্টর্মিং করি যে আচ্ছা এই জিনিসটা যে আমি করলাম এটা কি করা ঠিক হবে, 32 ব্যাচ সাইজ দিব নাকি 64? এখন দেখি তো ওই পেপার গুলাতে কত ব্যাচ সাইজ নিয়ে কাজ করছে। সো আচ্ছা ওরা 32 নিয়ে সবাই কাজ করছে, ঠিক আছে তাহলে এখানে ব্যাচ সাইজ আমি 32 রাখি। ওরা লার্নিং রেট কি ইউজ করছে 0.0001। ওকে ঠিক আছে আমি লার্নিং রেটটা এটাই রাখি। সো একটা এক্সপেরিমেন্ট ইমপ্লিমেন্ট করার আগে প্রত্যেকটা পয়েন্টে থট বা ডিজাইন ডিসিশন মেক করাই হচ্ছে এক্সপেরিমেন্ট ডিজাইনের মেইন কাজ। এটাকে আমরা ফার্দার ছোট ছোট ভাগে ভাগ করতে পারি এমএল রিসার্চে, বাট বর্তমানে আমরা একটু ইজি ডিসকাশনের জন্য ধরে নিচ্ছি আমাদের কি করতে হবে সেই সম্পর্কে একটা মেথোডোলজি ডিজাইন করা। এখন মিনার মতো ডিজাইন করছে, রাজার মতো ডিজাইন করছে, কারণ দুইজনের রিসার্চ কোশ্চেন আলাদা। করার পর উইক 5-6 তাদেরকে ওই এক্সপেরিমেন্টের জন্য তাদেরকে সময় দিলাম। উইক 7 এসে যখন তারা রেজাল্ট গুলো নিবে তখন আমি বলবো লেটস অ্যানালাইজ দোজ রেজাল্টস, যে তুমি আসলে কি পাইছো এটাকে একটু অ্যানালাইসিস করে এবং ট্রাই টু আনসার দ্য রিসার্চ কোশ্চেন। সো যেমন মিনা দেখলো যে বাংলা বার্ড এফএল স্কোর হচ্ছে 78, 0.78, এবং XLMR 74, আর TF-IDF যেটা ছিল SBM এর 68। তার মানে স্ট্যাটিস্টিক্যাল একটা টেস্ট, এটাকে বলে পি পেয়ার টেস্ট বা এরকম একটা টার্ম আছে, স্ট্যাটিস্টিক্যাল একটা টেস্টিং টেকনিক, যেখানে পি এর ভ্যালু এই যে এখান থেকে পি এর ভ্যালুটা জেনারেট করে যদি দেখে পি এর ভ্যালু লেস দেন দিস, তার মানে এই যে রেজাল্ট আমরা পাইছি এই রেজাল্টটা আসলেই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, মানে এটা কোনো র্যান্ডম রেজাল্ট না। এই যে বাংলা বাটের যে রেজাল্টটা বেটার দেন XLMR SBM, এটা যে কোনো র্যান্ডম ঘটনা না, এটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট মেজার করে আমরা বলতে পারি। যদি এই পি এর ভ্যালু লেস দেন দিস হয় তার মানে যে রেজাল্ট আমরা পাইছি এটা স্ট্যাটিস্টিক্যালি ভ্যালিড একটা রেজাল্ট। যেহেতু একটা ভ্যালিড একটা রেজাল্ট আমি এখানে আনসার দিতে পারি বাংলা বার্ডস ক্লিয়ারলি উইন্স। এই রিসার্চ কোশ্চেনের আনসার হচ্ছে বাংলা বার্ড অবশ্যই ভালো কাজ করে, যেটা আমাদের হাইপোথিসিসের অ্যাজাম্পশনও ছিল। তো এই রেজাল্টটা নিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং করি যে ডাজ দিস রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, ইফ ইট ডাজ হোয়াট ইজ দ্য কনক্লুশন হচ্ছে এটা বাংলা বার্ড উইন্স। আর যদি দেখি রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, তার মানে আমি যে হাইপোথিসিসটা দিয়েছিলাম দ্যাট ইজ নট কারেক্ট, মানে স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট অ্যান্সার, কারেক্ট হাইপোথিসিস না, তার মানে ওই হাইপোথিসিসটা বাদ। তার মানে আমরা আসলে বলতে পারবো না বাংলা বার্ড আসলে ভালো কাজ করে। সো সিমিলারলি রাজু তার রেজাল্ট তৈরি করছে, সে দেখলো যে অগমেন্ট করার পরে মোটামুটি 3.8% ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু পি ভ্যালুটা কিছুটা বেশি। আর আরেকটা এটা আলাদা একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। সো প্রত্যেকটা রেজাল্টকে জাস্টিফাই করার জন্য একটা টেস্টিং আছে, স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং। সো এখানে সে দেখলো যে কিছুটা হেল্প করছে, বাট ও যেভাবে হাই হোপ করছিল যে না অনেক বেশি বাড়বে, সেই রকম কোনো রেজাল্ট আসলে স্ট্যাটিস্টিক্যালি পাওয়া যাচ্ছে না। স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিডেশনটা নাই যে না অতটা ইম্প্যাক্টফুল রেজাল্ট আসলে আসে নাই। সো এইটা হচ্ছে রাজুর রেজাল্ট অ্যানালাইসিস। লাস্টে কি করলো, এখন মিনা রাজু আলাদা আলাদা এক্সপেরিমেন্ট করছে, আলাদা আলাদা রেজাল্ট অ্যানালাইসিস করছে, আলাদা আলাদা মেথোডোলজি ডিজাইন করছে। এখন এসে মিনা একটা ডিসকাশন করলো যে মিনা হাইলাইট করছে যে মনোলিঙ্গুয়াল প্রি ট্রেনিং ফর বাংলা, এটা কি মানে এই জিনিসটা নিয়ে সে হাইলাইট করছে, আর রাজু করছে অগমেন্টেশন নিয়ে, এবং দুজনের অ্যানালাইসিসটাকে ডিসকাশনটা কম্বাইন করে সে একটা কম্বাইন্ড ডিসকাশন সেকশন তৈরি করলো যে বাংলা বার্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্টে
সেন্টিমেন্ট অ্যানালাইসিসে বেটার কাজ করে, ডেটা অ্যাগুমেন্টেশন টেকনিকটা কিছুটা কস্ট ইফেক্টিভ এবং পারফরমেন্স কিছুটা ভালো করে, ঠিক আছে। ফিচার ওয়ার্কে এই জিনিস নিয়ে কাজ করা যেতে পারে। সো একটা রিসার্চ কোশ্চেন আনসার যখন সবাই আলাদা আলাদা করে ফেলবে, ওই রিসার্চ কোশ্চেন গুলোকে একসাথে একটা রিপোর্টে যখন নিয়ে আসি, তখন আমরা একটা ম্যানুস্ক্রিপ্ট পাই এবং প্রত্যেকটা রিসার্চ কোশ্চেনের আনসার হচ্ছে এক একটা কন্ট্রিবিউশন পয়েন্ট, এবং রেজাল্ট ডিসকাশনে প্রত্যেকটা রিসার্চ কোশ্চেনের আনসার আমরা ইলাবোরেটলি দিয়ে থাকি। সো দিস ইজ একটা রিসার্চকে কিভাবে ব্রেকডাউন করতে হয়, কিভাবে আগাইতে হয় এবং কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি রেজাল্টটাকে অ্যাকুমুলেট করে একটা কম্পাইলড রিসার্চ ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে হয়, এর একটা ব্রিফ আইডিয়া। সো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েরি থাকে তাহলে এখন আমরা করতে পারি যে আমাদের ইনিশিয়াল ডিসকাশনটা মোটামুটি ডান, যে কিভাবে একটা রিসার্চের লাইফ সাইকেলটা আমরা ম্যানেজ করলে ইট উইল বি দ্য মোস্ট টাইম এফেক্টিভ অ্যান্ড কি বলে আমাদের ফ্রাস্ট্রেটিং হবে না, কারণ অনেক বড় কাজ করতে গেলে আমাদের আগেই ফ্রাস্ট্রেশন চলে আসে যে কি করতেছি, কিভাবে করতেছি। সো এই নিয়ে যদি কারো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারে। হ্যাঁ, শ্রাবণ। স্যার এখানে হচ্ছে এই রিসার্চ কোশ্চেন গুলা সিলেকশনের একটা হচ্ছে স্যার ব্যাপার আছে। এই রিসার্চ কোশ্চেন হচ্ছে গেছে সিলেকশনটা আমরা কিভাবে হচ্ছে স্যার করবো, যে কিভাবে হচ্ছে বুঝবো যে মানে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট? রাইট, খুব সুন্দর একটা কোশ্চেন, তাই না? এইখানে আনসারটা হচ্ছে প্রথমত একজন হচ্ছে একদম নিউ রিসার্চার যার টপিক সম্পর্কে কোনো আইডিয়া নেই, সে আসলে কিভাবে করবে, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে স্যার জিজ্ঞাসা করতেছিলাম। রাইট। আগে আমরা কি করতাম, এই জিনিসটাকে আমরা যার আন্ডারে সুপারভিশনে আছি, যদি তার কোনো আইডিয়া থাকে তাকে বলতাম স্যার এই টপিকে কোন বিষয়টা নিয়ে আসলে রিসার্চ করা যায়, কোন জিনিসটা নাই, কোন জিনিসটা গ্যাপ আছে যেটা নিয়ে হচ্ছে আমরা একটা রিসার্চ কোশ্চেন তৈরি করতে পারি। সো ফার্স্ট আনসার হচ্ছে যে ডোমেইন নলেজ আছে তার কাছে যেতে হবে, তাকে জিজ্ঞাসা করতে হবে যে কোন জিনিসটা নিয়ে কাজ করা যায় এই টপিকে। দুই, সেকেন্ড সলিউশন যেটা, আমাদেরকে প্রচুর পেপার পড়তে হবে, 20টা 30টা পড়ে দেখতে হবে কোনটা নিয়ে কাজ হয়েছে কোনটা নিয়ে কাজ হয়নি। এই যে 20টা 30টা পেপার পড়তে হবে, এটা প্রথম 2-3 মাস এটার উপরে চলে যাবে। সো এটা টাইম এফিশিয়েন্ট না। এখন এইখানে আমি যেটা আজকে আমাদের সেকেন্ড টপিক ছিল যে ভার্চুয়াল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, আমি এই আনসারটাই দিই একটা ডেমনস্ট্রেশন দিয়ে। জি স্যার। কারণ এআই এত ফাস্ট আগাচ্ছে, আমাদেরকে অবশ্যই এআই কে আমাদের প্রয়োজনে টুল হিসেবে ইউজ করতে হবে, যদি ইউজ না করি আমাদের সময় নষ্ট হবে। সো আমি আজকে দেখাই যে কিভাবে আমরা একদম নিউ রিসার্চার টপিকের নামটা যা জানি, কিভাবে করে একটা রিসার্চ কোশ্চেন জেনারেট করতে পারি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। সো ফর এক্সাম্পল আমি ওকে আগে ওর রুলটা বলে দিচ্ছি, ঠিক আছে। অ্যাক্ট এজ এন এক্সপার্ট মেশিন লার্নিং রিসার্চার ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, ঠিক আছে, তাহলে একটু ভালোভাবে কাজ করবে হার্ভার্ডের কথা বললে। এবার আমি বলবো ডোমেইন অফ ইন্টারেস্ট কি, আমার টপিকটাকে শুধু। সো ফর এক্সাম্পল আমি একটু ছোট্ট করে লিখি বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস অন কোড মিক্সড ডেটা সেট। কোড মিক্সড মানে হচ্ছে বাংলিশ ডেটা সেট। এখন আমি বললি ওকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি, গোল
deep research on the topic and refined problem 5 smart research questions that is impactful and the answer can contribute to publish an high-end journal or conference. ঠিক আছে, ওকে, দিলাম, দেখিও এখনো যে এটা করবে। এখন দেখেন আমাদের কাছে এক্সপার্ট কে ছিল, আমাদের সুপারভাইজার, তাই না? এখন চিন্তা করেন আমার সুপারভাইজারের সব টপিকে কিন্তু এক্সপার্টিস নাই, তার টপিকের বাইরে যদি আমি বলতে বলি তার আসলে অতটা ধারণা থাকবে না। সো আমি কি করতে পারি, আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনতে পাচ্ছি। ঠিক আছে। সো যেটা আমরা করতেছিলাম, আমি ওকে ডিপ রিসার্চ করতে বলছি, ও কিন্তু এক্সিস্টিং পেপার গুলো খুঁজতেছে, খুঁজে টুজে কিছু একটা নিয়ে আসবে। যেহেতু আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে ও হয়তো এখন আটকে আছে, আমি এটা একটু রিলোড দিই, দেখি কিছু আনসার বের করছে কিনা। সো কিছু আনসার বের করছে। কে 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 হ্যাঁ একটু মিউট করে রাখুন। সো ও প্রথম কোশ্চেন করলো। আচ্ছা কাইন্ডলি অন একটু দেখেন তো। স্যার আপনি লগ আউট করে লগ ইন ইকো হচ্ছে। আমার থেকে করছে। জি স্যার, সাউন্ড ইকো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওভারঅল সবার সাউন্ড এখন শুনতে পাচ্ছেন? ইকো হচ্ছে। আমার কথাতে কি আচ্ছা এখানে মিউট অল দেখেন। মেয়েদের তোর কাছে কি আছে ওই মিউট
ওকে, আচ্ছা এখন ঠিক আছে মনে হয়, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট দিই। সো অনেক সার্চ করার পরে ও যেটা একটা খুব সুন্দর একটা রিসার্চ কোশ্চেন বের করছে, দেখেন তো। ক্যান আ ফোনেম বেসড সাবওয়ার্ড টোকেনাইজার outperform standard byte pair encoding in handling orthographic variations of transliterated বাংলা ইংলিশ কোড মিক্স টেক্সট? এখন কোশ্চেনটা করছে জটিল, আমরা আসলে অনেক সময় ভালো বুঝি না। এখন এইখানে এই যে এই জিনিসটার মানে বুঝাইছে, যেমন ধরেন যদি ভালো আমি এইভাবে লিখি আর ভালোকে এইভাবে লেখে, দুইটার মিনিং কিন্তু সেম, কিন্তু আমরা নর্মাল যে বাইট পেয়ার এনকোডিং করি, এইটার যে রিপ্রেজেন্টেশন আর এই ভালোর যে রিপ্রেজেন্টেশন, দুইটা কিন্তু আলাদা। তো এখন কোশ্চেন করতেছে যে আমরা যদি এই জিনিসটাকে ফোনেম আওয়ার একটা টোকেনাইজেশন তৈরি করি, তাহলে কি এই মডেলের পারফরমেন্সটা কি আর একটু রোবাস্ট হবে কিনা? এটা হচ্ছে আমাদের প্রথম রিসার্চ কোশ্চেন। সো সুব্রত, এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, যে সুপারভাইজার যদি না থাকে কিংবা সুপারভাইজার থাকলেও সুপারভাইজারের এক্সপার্টিস যদি না থাকে, দিস ইজ দ্য হেড স্টার্ট। তুমি নিজেই হচ্ছে এই রিসার্চ কোশ্চেন গুলা ফিল্টার আউট করতে পারবে, এবং দেখো কি সুন্দর করে হাইপোথেসিসও বলে দিচ্ছে, মেথোডোলজিও বলে দিচ্ছে, আবার ইম্প্যাক্টও বলে দিচ্ছে যে কেন এই রিসার্চ কোশ্চেনটা অ্যাড্রেস করাটা দরকার। সুব্রত, আনসারটা কি পাওয়া গেছে? জি স্যার, অ্যান্সারটা স্যার পেয়েছি ভালো করে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাই তাহলে বলি যে আমরা এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টটাকে আমাদের লাইফ সাইকেলের কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, which is very important to know. সো আমি আবার আমাদের স্লাইডে চলে যাই, যেহেতু আমাদের লাইফ সাইকেলের একটা অভ্যস্ত হইতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন কোন জায়গায় এটাকে কিভাবে ইউজ করাটা বেনিফিশিয়াল। সো প্রথম যেটা আমাদের রিসার্চ কোশ্চেন জেনারেশনের, ড্রাফট রিসার্চ কোশ্চেন জেনারেশনে আমরা এটাকে ব্যবহার করতে পারি। নেক্সট যে জিনিসটা আমরা করতে পারি, আমরা এই যে রিসার্চ কোশ্চেন থেকে তো মোটামুটি পেপার গুলাকে সার্চ করব, সার্চ করে আমি যেটা করি যে অনেক সময় আমরা কিন্তু অ্যাডভান্স সার্চিং টেকনিক গুলো জানি না। কে কে অ্যাডভান্সড ওয়েতে সার্চ করতে পারেন বলেন তো? কেউ কি জানেন অ্যাডভান্স সার্চ টেকনিক কি? ওই যে গুগলে যে সার্চ করেন। সো আমি তবু বিভিন্ন দেখাই দিই। সময় সাইট দিয়ে কোলন দিয়ে সাইটের নেম দেওয়া, তারপর হচ্ছে টেক্সট দেওয়া, এরকম স্যার। রাইট। সো আমি এই জিনিসটাই দেখাচ্ছি যে আমি যেটা করি স্টুডেন্টদের বলি যে তুমি রিসার্চ কোশ্চেন যেটা নিছো, জেনারেট সাম অ্যাডভান্সড সার্চ প্যাটার্নস, সার্চ টেক্সট টু filter the last 3 years relevant papers on the research question 1. আমি একটু ভাঙা ভাঙা লিখলাম, আর একটু সময় দিলে আর একটু সুন্দর করে লেখা যেত। পরে বলতেছি আমি লাস্ট 3 বছরে রিসার্চ কোশ্চেন 1 এর উপর যদি কোনো কাজ হয়ে থাকে, আমি সার্চ করতে যাচ্ছি, তুমি আমাকে সার্চ প্যাটার্ন গুলাকে তৈরি করে দাও। সো সার্চ প্যাটার্ন কিন্তু এন্ড অর নট, যদি লজিক্যাল অপারেশন নিয়ে কখনো কাজ করে থাকেন যারা সিএসসি তারা বেসিক জানেন। সো আমি কি করি, কিভাবে সার্চ করতে হবে, প্যাটার্ন গুলো জেনারেট করতে পারি, যে 2-3টা প্যাটার্ন জেনারেট করো, তারপর আমি গুগল স্কলারে গিয়ে এই প্যাটার্ন লিখে সার্চ দিব। সো যেহেতু এটা একটা প্রো, ও সবকিছুতে একটু সময় বেশি নেয়, যেটা আমাদের ক্লাসের জন্য মোটেও ভালো না, বাট একটু নেক। সো নেক্সট আমরা যেটা করতে পারি, এই পেপার সার্চিং এর জন্য কিছু অ্যাডভান্সড সার্চ প্যাটার্ন তৈরি করে, যেমন এখানে একটা সার্চ প্যাটার্ন তৈরি করলো,
এই সার্চ প্যাটার্ন নিয়ে আমরা গুগল স্কলার, IEEE এক্সপ্লোর কিংবা ACM লাইব্রেরিতে গিয়ে সার্চ করব। সার্চ করলে দেখা যাবে যে একদম টু দা মানে খুব মোস্ট রিলেভেন্ট পেপার গুলাকেই আমাকে শো করতেছে, কারণ এইভাবে যদি আমরা সার্চ করি পেপার গুলা গুগল যে সার্চ ইঞ্জিন ও রিলেভেন্ট গুলাকে পিক করতে পারে ইজিলি, ফাস্টার হইতে। সার্চ করে পেপার টেপার বের করে আমরা মোটামুটি সামারি একটা তৈরি করব। এখন রিসার্চের প্রত্যেকটা স্টেজেই আমরা চাইলে আমাদের এই এআইটাকে অ্যাসিস্ট্যান্ট বা রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা খুবই এথিক্যাল। আমি ভাঙা ভাঙা ইংলিশে লিখতে পারি, কিন্তু ভাঙা ইংলিশে লিখলে কিন্তু কনফারেন্সে আমাদের পেপারটাকে রিজেক্ট করে দিবে। সো এটা এথিক্যাল টু ইউজ এআই অ্যাজ এ রিসার্চ রাইটিং অ্যাসিস্ট্যান্ট। সো আমি ড্রাফট একটা লিখতে পারলাম যে ভাঙা ভাঙা কথায় আমি আমার মতো করে কি কি লিখতে যাচ্ছি, এটা একটা ড্রাফট লিখলাম, বললাম যে এই জিনিসটা আমি যেহেতু এই পেপারে সাবমিট করব, তুমি এটাকে একটু পলিশ করে লিখে দাও। দ্যাটস ওকে, ঠিক আছে, এটা এথিক্যাল ইউজ। সো আমাদের নেক্সট স্টেজ হচ্ছে আমাদের রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। দেন কোডিং অ্যাসিস্ট্যান্ট, অবভিয়াসলি আমি যে এক্সপেরিমেন্টটা ডিজাইন করব সেটা কোড করে দিতে পারার জন্য আমাকে একদম কোড জানতে হবে এরকম না, আমাকে জানতে হবে কি কি জিনিস লাগবে, ওই আন্ডারস্ট্যান্ডিং বা কনসেপ্টটা লাগবে। বাট আমি চাইলে কোডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা ডিবাগার হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। সো তিনটা স্টেজে আমরা এথিক্যালি এই এআইটাকে ইউজ করতে পারি। এক, আমাদের রিসার্চ কোশ্চেন রিফাইনমেন্টের জন্য, ভ্যালিডেশনের জন্য, রিভিউর জন্য। দুই, রিসার্চ রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তিন, কোড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আরেকটা হতে পারে যে আমরা রিভিউয়ার হিসেবেও কিন্তু এটাকে এখন ব্যবহার করতে পারি। সো আমি বললাম এইটা আমি লিখছি, তুমি একটু রিভিউ করে বলো তো এখানে উইকনেস কি বা স্ট্রেংথ গুলা কি, একটু আইডেন্টিফাই করে দাও। তাহলে আমাদের সুবিধা কি, মনে করবেন আপনার সুপারভাইজার যে জিনিসটা করতো, এই এআইটা সেই ফিডব্যাকটা আপনাকে সাথে সাথে দিচ্ছে যে তুমি যে জিনিসটা লিখছো এইটা হচ্ছে এই ফ্লো, এই হচ্ছে ভুল, এটা ঠিক করো, এটা উইকনেস। সো একটা মানে সেলফ সুপারভাইজড একটা ওয়েতে আমরা আগাইতে পারি, যেখানে আমাদের এআইটা একই সাথে আমাদের সুপারভাইজার রিসার্চ হাইপোথিসিস রিফাইন করে দিচ্ছে, রাইটিং এ হেল্প করতেছে, কোডিং এ হেল্প করতেছে, হুইচ ইজ এথিক্যাল টু ইউজ। বাট আমরা কি করতেছি, যে কাজটা এআই ছাড়া আমাদের 10 মাস সময় লাগতো সেই কাজটা আমি 1 সপ্তাহে করতেছি। এইটা হচ্ছে এআই এর কন্ট্রিবিউশন টু দ্য মডার্ন ওয়ার্ল্ড। ইনোভেশন যে এআই এর জন্য ফাস্ট হবে, এইটা হচ্ছে তার রিজাল্ট। কারণ আমরা খুব দ্রুত প্রোটোটাইপিং করতে পারবো, খুব দ্রুত এক্সপেরিমেন্ট করতে পারবো এবং রেজাল্টটাকে শেয়ার করতে পারবো। সো আমাদের সায়েন্স টেকনোলজি আরো এক্সেলারেট করবে এই কারণে। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক ছিল। এবং থার্ড টপিক, একটা রিপ্রোডিউসেবল রিগারাস এমএল প্রজেক্ট কিভাবে কোড লিখতে হয়, ইমপ্লিমেন্ট করতে। সো আমি কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, আমি 3 মিনিটে আমার একটা এক্সাম্পল কোড আমি দেখাচ্ছি। যে হাইপোথেসিসটা আমি ডিজাইন করলাম এক্সপেরিমেন্টের জন্য, ওই হাইপোথেসিসটাকে টেস্ট করার জন্য আমাকে কি করতে হবে, একটা কোড লিখতে হবে, তাই না? একদম সবার লাস্টের স্টেজ হচ্ছে কোড রাইটিং। তো আমি স্ক্রিনশট দিই। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। সো বিষয়টা বুঝেন, আমাদের একটা রিসার্চ কোশ্চেনের অনেকগুলো হাইপোথেসিস থাকবে, প্রত্যেকটা হাইপোথেসিসের একটা করে রিসার্চ এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে আলাদা আলাদা, ঠিক আছে? সো ধরেন কোন একটা হাইপোথেসিস টেস্ট করার জন্য আমি এই কোডটা লিখছি। এখন প্রবলেম হচ্ছে 50% রিসার্চ রিপ্রোডিউস করা যায় না। মানে আমাদের একটা পেপারে বলছে যে এটা 80% কাজ করে, কিন্তু আমি যখন কোড লিখলাম ও যেভাবে বলছে দেখা গেল যে 70%ও ক্রস করতেছে না। তো এই রিপ্রোডিউসিবিলিটির ইস্যুই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম।
সো এই জিনিসটা এনশিওর করার একটা ওয়ে আছে। সো এখন হচ্ছে আপনার ট্রেনের বিরতি পাবেন একটা। সো আমি যেখানে থাকি পেছনে ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন? স্যার আমি কি একটু কথা বলতে পারবো, একটা প্রশ্ন? আহ এখনই কোশ্চেন করতে যাচ্ছেন? আমি এটা শেষ করলে হবে? না, মানে আগের আগের রিলেভেন্সি আচ্ছা আচ্ছা চলে যাচ্ছে, জাস্ট আপনি আগের আচ্ছা, ঠিক আছে। টপিকের অংশ। জি 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 sure. খুব সুন্দর, মানে তবে এটা সম্ভবত একটু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন, মানে আজকে টোটাল টপিকটার উপরে। এনিওয়ে, আমার একটা অবজারভেশন বা আমার একটা শেয়ারিং আমি করতে চাই, বিশেষ Sure. করে এআই মানে অ্যাজ এ টুল, রিসার্চ টুল। একটা সাইট আমার আসছে কয়েকদিন আগে, আমি জানতে পারছি এটার নাম হচ্ছে বোরিয়াম। তার কি জানেন? বোরিয়াম। বোরিয়াম.com, আমি ইয়েতে চ্যাট বক্সে লিখে দিচ্ছি। তো এটা আচ্ছা কিন্তু আপনার গুগল স্কলারকেও, মানে আপনি গুগল স্কলারে খুঁজবেন, মানে এটার থেকে right. এটারও অ্যাজ এ টুল আপনি দেখতে পারেন। প্রজেক্ট সামারি তৈরি করে দেয়, তাই না? না না, লিটারেচার এটা রিভিউ। এটা হচ্ছে শুরুর দিকে আপনার যে রিসার্চ, আচ্ছা আচ্ছা মানে ডোমেইন নলেজ থেকে শুরু করে সাব এরিয়া, যেভাবে মানে রিসার্চ কোশ্চেন পর্যন্ত যাবেন, তার ক্ষেত্রে আপনি পার্টিকুলারলি মূল ব্যাপারটা কি, যে আমি স্কলারে যা পাই বা অন্যান্য মানে নর্মাল গুগল সার্চ করে যা পাই, হ্যাঁ, বা সার্চ ইঞ্জিন দিয়ে পাই, যে কোনো সার্চ ইঞ্জিন যা পাই, সেটা কি আপনার রেগুলার এটাকে সুন্দর ওয়েতে সার্চ করার এবং বড় বড় শুধু সাইন্টিফিক রিসার্চ না, মানে অন্যান্য রিসার্চ তো ইয়েতে নিয়ে এসে করার একটা ভালো একটা টুল বোরিয়াম.com। এটা ইদানিং লঞ্চ করছে, এখনো ওদের অনেক কিছু বেটা লেভেলে আছে, বাট সম্পূর্ণ যখন চালু হবে, বেটা লেভেলে। হ্যাঁ মানে না, কিছু কিছু জিনিস বেটা লেভেলে, কিছু কিছু জিনিস এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো এটাও কিন্তু ধরেন আমাদের টাইম অনেক কমায় দিবে আমি মনে করি। রাইট আমি রাইট চ্যাট রাইট বক্সে লিখে দিচ্ছি। স্যার আরেকটা বিষয় হচ্ছে রিগার্ডিং হাইপোথিসিস, আমরা যেটা মানে আমি যেটা আগে ইয়েতে আমার ক্লাসে আমি যেটা শিখেছি, সেটা হচ্ছে একটা হাইপোথিসিসের ইয়েতে একটা নাল হাইপোথিসিস আমরা করতাম, যে যদি ওইটা না হয় তখন কি হবে, মানে অল্টারনেটিভ হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস, রাইট। হ্যাঁ, তো এটা আমার মনে হয় রিগার্ডিং এভরি কোশ্চেন আমাদের মানে লজিক দিয়ে বা রেশনালিটি দিয়ে দিয়ে কিন্তু চেক ব্যাক করে যেতে হবে। আমরা এমন একটা Right. পর্যায়ে না যাই, বা আমরা একটা রং ডিরেকশনে যদি আমরা রিসার্চকে নিয়ে যাই, তো সেখান থেকে সময় এবং অর্থ দুইটাই খরচ হয়ে যাবে, বাট আমরা রাইট ইয়াতে যেতে পারবো না। মানে এটা Right. হচ্ছে ওইটাও একটা চেক ব্যাক করার বিষয় রিগার্ডিং হাইপোথিসিস, মানে কোশ্চেন থেকে হাইপোথিসিসে আসার পরে যে একটা মানে রিসার্চ ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেই মুভ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এআই এরও আমরা হেল্প নিতে পারি, তাই কিনা স্যার? রাইট। লিসেন, আমরা কি করছি, হাইপোথিসিসটা যখন জেনারেট করছি, তৈরি করছি, তার পরের কাজটা কি ছিল, ওই হাইপোথিসিসটাকে টেস্ট করার জন্য একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করা, তাই না? এখন দেখেন, এক্সপেরিমেন্ট ডিজাইনটা আসলে আমি কই করছি, আমি করছি খাতা কলমে। আমি লিখছি এই হাইপোথিসিস টেস্টের জন্য আমি 3টা মডেল নিব, 3টা মডেলের মধ্যে কোনটা বেস্ট কাজ করে এটা আমি দেখব। এখন এই 3টা মডেলে যখন ডেটা পাঠাবো, ডেটা প্রসেসিং গুলো কি হবে, ইপক কত পর্যন্ত চালাবো, কারণ সবকিছুই কিন্তু সেম থাকতে হবে, শুধুমাত্র মডেল 3টার বাদে বাকি সব কিন্তু এক্স্যাক্টলি সেম হইতে হবে। এই যে ডিজাইনের যে বিষয়গুলা, সেগুলাই হচ্ছে আমরা মেথোডোলজি বা এক্সপেরিমেন্ট ডিজাইন বলি। এই জিনিসটা আমরা ব্রেন স্টর্মিং করে অ্যাড করব, আমরা ফিক্স করবো, আমরা ফাইনালাইজ করব, এইটা হচ্ছে আমার ডিজাইন। দেন এইটাকে কোডে যদি কনভার্ট করতে চাই, মেবি আমি কোডে অত ভালো না, বাট আমি জানি আমি কি চাই। সো আমি এখন কি করতে পারি, আমি ডিজাইন ডকুমেন্টটা এআই কে দিতে পারি, এই ডিজাইন ডকুমেন্টটা তুমি ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? এখন আমি নিজের হাতে কোড করলে যা হইতো, ও করলে তাই হবে। আমি নিজের হাতে কোড করতে গেলে আমার 1 দিন লাগতো, ও হয়তো 5 মিনিটে করতেছে, তাই না? এর বাইরে তো কোনো বেনিফিট নেই, টাইমটাকে ও হচ্ছে রিডিউস করে দিচ্ছে, তাই না? সো এইখানে আমরা চাইলেই এটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারবো। এটা খুবই এথিক্যাল, মানে এখানে কোনো ইয়ে নেই, রং কিছু নাই। এটাই আমার মেন পয়েন্ট, যে আমরা সময় বাঁচানোর জন্য
আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। সো এখন যেটা আমি টপিক নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি বা একটা এক্সপেরিমেন্টের ট্রাস্ট ওয়ার্দিনেস কিভাবে আমরা মেক শিওর করবো। সো ধরেন আমি যে হাইপোথেসিসটা টেস্ট করতেছি ওটার জন্য যে প্যাকেজেস গুলা লাগে, যা কিছু লাগে, এইগুলো হচ্ছে আমার হাইপোথেসিস প্যারামিটার্স যেগুলো আমি সিলেক্ট করছি ওই ডিজাইনের সময়। এইটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটির মেইন পয়েন্ট। এখন আমি কি ধরেন 3টা মডেল এ, মডেল বি, মডেল সি, তিনটাকে 3বার রান করলাম, রেজাল্ট একরকম আসলো, মানে একবার করে রান করছে সবাইরে। এইটার উপর ভিত্তি করে কি আসলে আমি বলতে পারবো যে এ বেটার নাকি বি বেটার? হইতেই পারে না, র্যান্ডমলি এটা হয়েছে। সেকেন্ড বার রান করলে আমি দেখতে পারবো যে আসলে কি আগের মতোই কিনা। থার্ড বার রান করলে আরেকটু কনফার্ম হবে না, মোটামুটি রেজাল্টটা এইরকমই আসে। সো এই রিপ্রোডিউসিবিলিটি মেনটেন করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে ডিফারেন্ট সিড ভ্যালু দিয়ে আমাদের এক্সপেরিমেন্ট গুলো রান করতে হয়। কারণ এক এক সিড ভ্যালুতে আমাদের যে ডেটা সেট স্প্লিট করি, এই স্প্লিটটা ডিফারেন্ট। সো আমি যদি চাই এখন যে রেজাল্টটা আসতেছে কালকেও তাই রেজাল্ট আসুক, কিংবা অন্য আরেকজনের কম্পিউটারে এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসুক, তখন আমাদেরকে এই সিড এভরিথিং এই জিনিসটা ব্যবহার করতে হয়। এটা হচ্ছে রিপ্রোডিউসিবিলিটির মেইন আইডিয়া। আরেকটা জিনিস যেটা রিগারাস বা ট্রাস্ট ওয়ার্দিনেস, আমি আজকে এই ডেটা প্রসেসিং পাইপলাইন এগুলো নিয়ে কিন্তু কথাই বলবো না, কারণ স্কোপ নাই। সো এই যে আমি বেসলাইন মডেল নিলাম দুইটা, একটা সিম্পল আর একটা হচ্ছে ট্রান্সফর্মার বেসড, নিয়ে এই যে ট্রেনিংটা আমি করলাম যে প্রত্যেকটা মডেলকে ডিফারেন্ট সিড ভ্যালু দিয়ে 3বার করে রান করছি। রান করার পরে যে রেজাল্ট আমরা পাইছি, সেই রেজাল্টটা আমি কি করছি, এরকম ভাবে এভারেজ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইভাবে আমি বের করে দিছি। তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম মানে যে মোটামুটি রেজাল্ট ওই রেঞ্জের মধ্যেই থাকতেছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু খুবই কম, 0 হইলে সবচেয়ে ভালো, মানে প্রত্যেকবারে একই রেজাল্ট আসে, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম, রেজাল্ট ততটাই ডিটারমিনিস্টিক বা র্যান্ডম না। সো এই রেজাল্ট থেকে আমি কিছু রেজাল্টের অ্যানালাইসিস আমি ড্রাফট আমার নোটবুকে লিখে দিই। এখানে আরেকটা কাজ এআই খুব ভালো করে, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স হিসেবে। আপনি যদি ওকে রিসার্চের এক্সপেরিমেন্টের রেজাল্টটা ওকে সিএসভি বা টেক্সট হিসেবে আপলোড করে দেন এবং বলেন যে অ্যাক্ট অ্যাজ এ সিনিয়র ডেটা অ্যানালিস্ট, ফাইন্ড সাম ইম্পর্টেন্ট ইনসাইটস ফ্রম দিস এক্সপেরিমেন্ট, দেখবেন ও কত সুন্দর সুন্দর অ্যানালাইসিস বের করে দিয়ে আসবে, যেটা আমি একজন এক্সপার্ট স্ট্যাটিস্টিশিয়ান কিংবা ম্যাথমেটিশিয়ান না হইলে আসলে আমাদের পক্ষে বের করা পসিবল না। সো ডেটা অ্যানালাইসিসের পার্সপেক্টিভে চাইলে আমরা এটাকে ব্যবহার করতে পারি। সো এখন কথা হচ্ছে মেইন প্রবলেমটা কোন জায়গায়? মেইন প্রবলেমটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্ট হচ্ছে নাকি ড্রাইভার হচ্ছে। সো আমি যদি চিন্তা করি এআইটা হচ্ছে একটা গাড়ির মতো, আমি ওইটাকে চালাচ্ছি, ওইটাকে কন্ট্রোল করতেছি, দ্যাটস ওকে, কারণ আমি যখন যেদিকে যাইতে চাই সেদিকে নিয়ে যেতে পারবো। এখন যদি এরকম হয় আমি এইটাকে ব্যবহার করতেছি, ড্রাইভার সিটে কেউ নয়, আমি যাত্রী হিসেবে বসে আছি, তাহলে কখন কোন দিকে নিয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নেই। সো অবশ্যই এটাকে যখন আমরা ইউজ করবো, অবশ্যই আমরা কি করব, আমরা যদি ড্রাইভিং সিটে থাকি, ডিসিশন মেকিংটা আমরা যাতে নিই যে আচ্ছা ঠিক আছে তুমি একটা ইনসাইট বের করছো, ইনসাইটের মানে এটা, দ্যাটস ওকে, ফাইন, গ্রেট, আমার একটা এক্সপিরিয়েন্স হইলো, ওকে লেটস ডু দিস, বা এটা এইভাবে করে দেখো তো কিছু পাও কিনা। গাইড করে করে ও কিন্তু জেনারেল সলিউশন দিবে। আপনি যদি একটু গাইড করেন যে এই পয়েন্টটাতে একটু আরো হার্ড অ্যানালাইসিস করো, তো আমার মনে হচ্ছে এখানে কিছু ইন্টারেস্টিং পাইতে পারো, দেন ও কিন্তু সেই জিনিসটা করবে। সো আমাদেরকে অবশ্যই সেই কন্ট্রোলিংটা বা সেই ডিসিশন মেকিংটাতে থাকতে হবে। তাহলে দেখা যাবে যে আমি একটা সিঙ্গেল পার্সনও ম্যাসিভ একটা রিসার্চ, যেটা হচ্ছে একজন 4-5 জনের কোলাবোরেশনে 3-4 বছরে যে কাজটা করা যেত, সেটা এখন আসলে আমি একা
2-3 মাস 4 মাস 6 মাসে করতে পারতেছি। সো দ্যাট ইজ হাউ উই শুড অ্যাপ্রোচ এনি রিসার্চ। যদি আমাদের সুপারভিশন নাও থাকে, এইভাবে হচ্ছে আমাদেরকে আগাইতে হবে। এইটাই ছিল আমাদের আজকের মাস্টার ক্লাসের মেইন পয়েন্ট। সো মাস্টার ক্লাসের শেষের দিকে আমি একটু যেহেতু বঙ্গদেব অনেক এফোর্ট দিচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, সো আমি এইখানে একটু সাজেস্ট করতে চাই যে বঙ্গদেব এখানে ভ্যালু অ্যাড করে কিভাবে। সো আমরা এইবার যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একদম ফার্স্ট ক্লাস থেকে, মানে আমি যখন ক্লাসটা নিব তখন থেকে আমরা যারা ইন্টারেস্টেড ইন রিসার্চ তাদের জন্য এই যে সুপারভিশনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সো আওয়ার এক্সপেকটেশন এট দ্য এন্ড অফ দ্য বুট ক্যাম্প, যারা ইন্টারেস্টেড, যারা পরিশ্রম করবে তাদের সাবমিটেবল একটা ভালো রিসার্চ আর্টিকেল যাতে তারা তৈরি করতে পারে, এই টোটাল গাইডলাইনে সুপারভাইজ করা। সো এটা হচ্ছে আমাদের যারা এমএল রিসার্চ নিয়ে বেশি ইন্টারেস্টেড তাদের জন্য এইবারের যে নেক্সট ব্যাচটা আসবে তাদের ভ্যালু অ্যাডিং এর যে পোর্শনটুকু, সো এই জিনিসটা আমরা করতেছি। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, যেটা আমরা সবসময় বলি যে নিজে এক্সপেরিমেন্ট করে নিজে রিসার্চার হওয়া এটা মানে কোনো ড্রিম না বা পারবো না এরকম কিছু না, বাট কিছু কিছু জিনিসের ফিডব্যাক দরকার হয় যে ফিডব্যাকটা হচ্ছে এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগে। সো আই গেস ওই এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করা যাবে, বাকি পরিশ্রমটা আসলে আমাদেরই করতে হবে। সো অ্যাজ এ বুট ক্যাম্প এই জিনিসটা হচ্ছে আমরা এবার ইন্ট্রোডিউস করব। সো সবাইকে ধন্যবাদ। আমার হচ্ছে ফর্মাল লেকচারটা এখানেই শেষ।